স্বাধীনতা কাউকে দেয় নাই যে আপনার যা ইচ্ছা তাকে গালি দিবেন, আপনি রাষ্ট্রপতিকে গালি দিবেন, আপনি প্রধানমন্ত্রী উপদেষ্টাকে গালি দিবেন, আপনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে গালি দিবেন, আপনি আমাকে গালি দিবেন, উনাকে গালি দিবেন, রুমিনকে গালি দিবেন, আপনার যা ইচ্ছা যখন ইচ্ছা আপনি তখন আমার মা মাসি ধরে গালাগালি করতে পারেন। রাষ্ট্র সেটা দিয়েছে, রাষ্ট্র এটাকে এনকারেজ করেছে। রাষ্ট্রর যে শফিক সাহেব এখন প্রশ্ন তুলেছেন, শফিক সাহেবরা শফিককেও গালি দিয়েছে, তাহলে রাষ্ট্র কি এগুলো প্রিভেন্ট করার কোনো ব্যবস্থা নিয়েছে? নেই নাই। কারণ হচ্ছে যে দিয়ে দিয়েছে, ওনারা বিপ্লব করেছে, ওনারা আশা করেছিল যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, শেখ হাসিনার আন্দোলন কিসে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন তো করা নাই, বিষোদ্গার করেছে আর কিছু অপপ্রচার করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে যদি আন্দোলন করে থাকে, যারা দেশে আছে, যারা রাজপথে আছে, যারা সংগ্রাম করছে, যারা রক্ত দিয়েছে, তারা করেছে, এরা করেছে এদের ভিউ ব্যবসা। তো এই ভিউ ব্যবসায়ীরা আশা করেছিল যে 5 আগস্টের পরে যে প্যারিসে বসে আছে, যে আপনি যদি খেয়াল করেন, ইতিহাস যদি জানেন, ইরানে যে বিপ্লব হয়েছিল, খমেনি কিন্তু প্যারিস থেকে সেই বিপ্লব সংগঠিত করেছিল। হ্যাঁ, তো এই প্যারিস থেকে তখন তাকে প্লেন পাঠিয়ে নিয়ে আসা হলো, রাস্তায় দিয়ে আসলো, একদম বাহবা পেলো। এরাও আশা করেছিল এই টোপাইগুলো তাদেরকে নিয়ে আসবে, তারা প্লেন পাঠিয়ে ডক্টর ইউনূস, এবং তারা এসে ঢাকা শহরে এসে ইয়ে করবে, সংবর্ধনা নেবে। কিন্তু ডক্টর ইউনূস এদেরকে পুছে না, এদেরকে তোয়াক্কা করে নাই। এদের একটা যে হতাশা, এই যে এদের তাদের দুঃখ, এই দুঃখ থেকে এরা ডক্টর ইউনূসকে বলে হটাও ইউনূস, আজকে বলে হটাও ইউনূস, কালকে বলে ইউনূস ভালো কাজ করছে, পরশু বলে আমরা যদি আপনাকে সাপোর্ট না করি তো কেউ করে না। তার মানে কি? তার মানে হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলতার সৃষ্টি করে আপনি যে প্রশ্নটা করলেন, নির্বাচনকে পিছিয়ে দেওয়া। আমরা সবাই আশা করছি যে বাংলাদেশ যে অস্থিতিশীলতার মধ্যে যাচ্ছে, এটার একমাত্র সমাধান একটা নির্বাচিত সরকার, এবং যে তারিখ ডিক্লেয়ার করেছে, আমরা সম্মিলিতভাবে চাই যে ডক্টর ইউনূস যাতে সফল হয় এবং নির্বাচনটা যাতে হয়। কিন্তু এরা সেটা দেবে না, কারণ এদের ভিউ ব্যবসা বন্ধ হয়ে যাবে। এরা যে বিদেশের এজেন্ট এবং বিদেশিদের থেকে অর্থ পায়, সেই বিদেশিদের কাছে তাদের জবাবদিহিতা রয়েছে। এই দেশ যদি অস্থিতিশীল হয়, এই দেশের প্রতিষ্ঠানগুলো যদি ধ্বংস হয়, ইনক্লুডিং এই ডিজিএফআই, ইনক্লুডিং পুলিশের যে এজেন্সিগুলো, সব একটার পর একটা যদি ধ্বংস হয়, তাহলে এরা উঠে শান্ত হবে এবং বাংলাদেশ একটা এমন একটা মেরুদণ্ডহীন রাষ্ট্র হবে, যাতে আমরা ভারত, পাকিস্তান সহ আরো যারা আমেরিকা যারা আছে তাদের তাবেদার রাষ্ট্রে পরিণত হই। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, ইদানিং লক্ষ্য করা যায় যেখানে সেনাবাহিনীর নাম আসে, যেখানে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে একরকম দায়ী করার প্রবণতা থাকে। এটা কেন, কারা করে? যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, যারা মুখে বাকি সবাইকে ভারতের এজেন্ট বলে, কিন্তু সত্যিকার অর্থে এজেন্ট হিসেবে পারপাস সার্ভ করা যেটাকে বলে, সেটা তারা দেশের বাইরে থেকে করে, তারাই সর্বত্র সেনা প্রধানের দোষ দেখে। আমি খুবই বিনীতভাবে মনে করিয়ে দেই, 1 আগস্ট থেকে 5 আগস্ট 2024 আমি নিজে মাঠে ছিলাম। সেই সময় চারপাশ থেকে স্লোগান এসেছিল, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। সেই সময় যদি সেনাপ্রধান ক্ষমতা নিতেন, আপনি বিশ্বাস করেন মানুষ খুশি ছাড়া কেউ বেজার হতো না, সবাই আনন্দিত হতো। কিন্তু সেনাপ্রধান সেটি করেননি। তিনি অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এবং তিনি নিজে পরিষ্কার বলেছেন এবং সেটা কাজে পরিণত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি রাজনীতির সঙ্গে আর যুক্ত করতে চান না। সে কারণেই গত 14 মাস তার উপরে নানান রকম মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে, মিথ্যে প্রোপাগান্ডা চালানো হয়েছে, সেনাবাহিনীকে যে ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়েছে। বাংলাদেশের জন্মের পর কোনো আমলে কারো সময় কখনো সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের চটুল, অসভ্য, সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি, কিন্তু এখন হয়েছে। সো তারা সেনা প্রধানকে সামনে রেখে সেনাবাহিনীকে ব্যবহার করে নিজেদের যে ফায়দা হাসিল করতে চেয়েছিল 14 মাসে, তারা মিজারেবলি ফেল করেছে। এবং সেনা প্রধান শুধু একবার না, বারবার তার প্রজ্ঞা এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন। কেন? একটু বলছিলেন আনিস আলমগীর ভাই যে আজকে যদি এই কুটা ব্যর্থ, মানে কুটো না, এই গণ অভ্যুত্থানটা ব্যর্থ হতো, বিশ্বাস করেন উনি, ওনার ভাষায় উনি যাদেরকে টোকাই বলছেন, তাদের কাউকে আপনি খুঁজে পেতেন না, কিন্তু কোর্ট মার্শাল হতো সেনা প্রধানের এবং তার ফাঁসি হতো। এক্সিস্টিং সরকারের অর্ডারের বিরুদ্ধে গিয়ে সাধারণ জনগণের কাতারে দাঁড়াবার অপরাধে ওনার কোর্ট মার্শাল হতো। সুতরাং কোনো ফর্মাল, মানে কোনো একজন ব্যক্তিকে যদি আপনি আইসোলেট করেন যে ফর্মালি তার উপরে খড়গহস্ত নেমে আসতো আওয়ামী লীগ আমলের, সেটা হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তার উপরে আসতো। 1 2 হলো, আমাদের ভুলে গেলে চলবে না যে একটা রক্তপাত যতদূর সম্ভব কমিয়ে আনবার পুরো পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনী। যদি সেনা প্রধানের নির্দেশে সেই সময় সাধারণ মানুষের উপর গুলি চালানো হতো, সরকার তো চেয়েছিল গুলি চালাতে, সরকার তো অর্ডার দিয়েছিল, সরকার তো করেছিল, কারফিউ দিয়েছিল, সেই সময় যদি সাধারণ মানুষের উপর গুলি চালাতো সেনাবাহিনী, আপনি আমাকে বলেন তো রক্তপাতের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াতো? 3 হলো, শেখ হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে ফেলা হতো, যেটা নাকি শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমাকে মেরে ফেলেন আপনারা, ওই সময় যদি তার ওখানে রক্তপাত হতো, আজকে আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন, তিনি দেশ থেকে সরে যাননি, দেশের স্থিতিশীলতা, দেশের সার্বভৌমত্ব এবং দেশপ্রেম থেকে তিনি আত্মবিসর্জন দিয়েছেন। জনাব ওয়াকারুজ্জামান কিন্তু সেটাও করতে দেন নাই, তিনি নিরাপদে তাকে চলে যেতে দিয়েছেন, সো দ্যাট পরবর্তীতে পুরো বিষয়টিকে ট্রায়ালের আন্ডারে আপনি আনতে পারেন। একটা আবেগ যেখানে তৈরি হতে পারতো সেটা তৈরি হতে না দিয়ে উনি পেশাদারিত্বের সঙ্গে পুরো সময়ের এই 36 দিন প্লাস এর আগের 15 বছর, সবই তো এখন আস্তে আস্তে সামনে আসছে, সেগুলোকে একটা প্রপার ট্রায়ালের মধ্যে আনবার চেষ্টা উনি করেছেন। সুতরাং এবং
যারা এখন মনে করে যে এই সরকার থাকলে তারা খুবই পাওয়ার এক্সারসাইজ করতে পারবে এবং তারা পাওয়ার এক্সারসাইজ করেও। বেশ কিছু নিয়োগ আমরা দেখেছি সরকারের ভেতরে যেটা একেবারে বোঝাই যায় যে তাদের গ্রিন সিগন্যালে নিয়োগগুলো হয়েছে। সো তারা যে একটা আনহোলি নেক্সাস তৈরি করে একটা আনহোলি পাওয়ার এক্সারসাইজ করতে পারছে, একটা নির্বাচন হওয়ার পরে যখন একটা জনগণের ম্যান্ডেট পাওয়ার সরকার আসবে তখন এই 2 টাকার ইউটিউবারগুলো ওই 2 টাকা ইনকামের দিকেই আবার তাদের পুরো ফোকাসটা দিতে হবে। তো তারা তো তখন এই যে রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্তকে ম্যানিপুলেট করা, রাষ্ট্রের কোন কে কোথায় কোন পদে বসবে সেটাকে ম্যানিপুলেট করা, এই কাজগুলো তো আসলে তারা তখন আর করতে পারবে না। এবং যখন যাকে খুশি তাকে পিক করলো, তাকে নিয়ে যাচ্ছে তাই মিথ্যা প্রপাগান্ডা ছড়ালো এবং তাকে মনে করলো যে পলিটিক্যালি তাকে যথেষ্ট হ্যারাস করা হয়েছে। এই যে একটা অবারিত সুযোগ ইউনূস সাহেব উদাস মুখে চেয়ারে বসে থেকে এই ইউটিউবারদের দিচ্ছেন, এটা তো আসলে একটা নির্বাচিত সরকারের সময় এই পাত্তাটাই তারা পাবে না। সো এইসব কারণে যারা নির্বাচনের কথা বলে, আপনি একদম লক্ষ্য করে দেখবেন আমি শুরু থেকে নির্বাচনের কথা বলেছি, বারবার নির্বাচনের কথা বলেছি, আমাকে ভারতের এজেন্ট বলা হয়েছে, রয়ের এজেন্ট বলা হয়েছে, আমাকে মেলাইন করা হয়েছে, আমাকে স্টিগমাটাইজ করা হয়েছে জাস্ট বিকজ আমি নির্বাচনের কথা বলছি। একদম একই কারণে সেনাপ্রধানকেও বারবার নানান রকম হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে। তবে বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতন একজন সেনাপ্রধান তারা পেয়েছে। কেন বলছি, তিনি ওই 36 দিনের তার যেই অবদান সেটাকে আমি একপাশে সরিয়ে রেখে বলি, তিনি চাইলে বাংলাদেশকে মিলিটারি শাসনের দিকে নিতে পারতেন, নেন নাই। তিনি একজন আর্মি পার্সোনাল হয়েও বারবার নির্বাচনের তাগিদ দিয়েছেন। এটা কিন্তু একজন আর্মি পার্সনের কাছ থেকে আমরা দেখে অভ্যস্ত না। সো তিনি কিন্তু তার সমস্ত মানে পিছনের ইয়েগুলো ভেঙে দিয়ে, নর্ম যেগুলো আমরা দেখে অভ্যস্ত সেই জায়গাগুলো ভেঙে দিয়ে তিনি একেবারে পেশাদারিত্বের একটা পরিচয় দিয়েছেন। আজকে আমি একটা নিউজ দেখছিলাম, আপনি নিশ্চয়ই জানেন যে আইসিটি অ্যাক্ট সংশোধন করা হয়েছে এবং সেখানে সেকশন 23-তে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি আইনের 3 নম্বর ধারায় বর্ণিত অপরাধে অভিযুক্ত চার্জ হন, তাহলে অভিযোগ গঠনের মুহূর্ত থেকে তিনি চাকরি থেকে বরখাস্ত বা পদচ্যুত হবেন। আমি একজন আইনজীবী হিসেবে শুধু এটুকুই বলি যে এই সেকশনটা এটা সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সংবিধানের আর্টিকেল 35 এন্ড আর্টিকেল 26 ক্লিয়ারলি বলে দিচ্ছে যে কোনো ব্যক্তিকে বিচার হওয়ার আগে, দোষী সাব্যস্ত হওয়ার আগে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এবং 26 বলছে যে কোনো আইন যদি সংবিধানের এই পার্টের সঙ্গে, পার্ট 3 এর সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে সেই আইনটি দেয়ার ভয়েড, নাল এন্ড ভয়েড বলে গণ্য হবে।